আমরা জানি যে মার্কিন যেই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থান করছেন যে পল কাপুর তিনি, এবং তিনি হয়তো আগামীকাল চলে যাবেন। দুদিন তিনি বৈঠক করেছেন সরকারের সাথে, এবং আমরা দেখেছি যে বিএনপির প্রতিনিধি এবং একই সাথে জামাতের প্রতিনিধির সাথে হচ্ছে তারা আলোচনা করেছেন। সেই আলোচনাটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ বাণিজ্যের যে বিষয়টি সেটি বলা হচ্ছে, আপনারা যখন সরকারে ছিলেন তখন বেশ কিছু বাণিজ্যিক চুক্তির বিষয়টি নিয়েই আসলে এটি আলোচনা হয়েছে। ধন্যবাদ আপনাকে। না, এখন এই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রতিনিধি বাংলাদেশ ভিজিট করছেন, ওনার এই ভিজিটটা যদি আমি বলি যে এই নির্বাচিত সরকারের ক্ষেত্রে এটা প্রথম কোনো আমেরিকান প্রতিনিধি এখানে ভিজিট করছে, সে জায়গায় এক ধরনের সিগনিফিক্যান্স তো এটা আছেই। কিন্তু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানকার যেই বাণিজ্য চুক্তি বা ইউএসের যেই রেসিপ্রোকাল ট্যারিফ, সেটা নিয়ে যেই কার্যক্রম, সেটা বাণিজ্য চুক্তি হওয়া, সেগুলি নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির তো এক ধরনের কনসেন্ট তাদের সঙ্গে, মানে ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের চুক্তি করার ক্ষেত্রে তো ডেফিনেটলি পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে স্টেক হোল্ডার হিসেবে তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই করেছে। এখন সেই জায়গাটা আরও কতটা নামিয়ে নিয়ে আসা যায়, এই চেষ্টাটা কিন্তু অনেক দিনের। শুরুতে একটা পর্যায়ে ছিল, সেখান থেকে নামানো হয়েছে, তারপরে আরও নামিয়ে নিয়ে আসার জন্য কি করা যায় সেটা নিয়ে সরকার কাজ করছে। ইন্টারেস্টিংলি ইন্টারিম গভর্নমেন্টের সময় এই প্রক্রিয়াটা যিনি নেতৃত্ব দিয়েছিলেন, একই ব্যক্তি বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন একরকম। ইন্টারিম গভর্নমেন্টের সময়, সে সময় মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জনাব খলিলুর রহমান এই কাজটায় নেতৃত্ব দিয়েছেন। ঠিক এই সময় এসে আপনি দেখুন তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, উনি এই কাজটায় নেতৃত্ব দিচ্ছেন, ওনার এটাতে সুনির্দিষ্ট এক্সপার্টিস আছে। সো আমি আশা করি যে এটা বাংলাদেশের জন্য ইতিবাচকই হবে যা হওয়ার। আর এই সব বিষয়গুলি নিয়ে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে যে আলোচনাগুলি হয়, আপনি খেয়াল করবেন এগুলি ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশে হয় না। অর্থাৎ আপনি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ, অর্থাৎ জাতীয় স্বার্থ, সেটাকে একভাবে বিবেচনা করতে হয়, আর রাজনৈতিক বিরোধিতার কারণে বিরোধিতা, সেটাকে আরেকটা ভিন্ন জায়গায় রেখে করতে হয়। ভারতে কি তার বিরোধী দলগুলির মধ্যে প্রবল রাজনৈতিক বিরোধিতার সংস্কৃতি আছে না? আছে তো। কিন্তু আপনি খেয়াল করবেন যে পার্টিকুলার এই ইস্যুতে, যে ইস্যুটা নিয়ে এখন আমরা কথা বলছি, এই ইস্যুতে ভারতে যখন ঘটনা ঘটছিল, ভারতে যখন আলোচনা হচ্ছিল, সে সময় তাদের সব পলিটিক্যাল পার্টি, তাদের নানান স্টেক হোল্ডার যারা আছেন, সিভিল সোসাইটি, সবাই এক জায়গায় ছিল, একই মতের জায়গায় ছিল, ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা। কিন্তু ভারত যখন নেগোশিয়েট করতে বেসিক্যালি ভারতের বিরোধী দলের মতামত অনুযায়ী ফেইল করেছে, সেটা কিন্তু তারা পার্লামেন্টে যখন আলোচনা করছিলেন, তখন তারা এক্সাম্পল হিসেবে বাংলাদেশকে দেখিয়েছে কীভাবে বাংলাদেশের জায়গায় সাকসেস হয়েছে, তোমরা কেন পারোনি। সো এখানে ইউএসের সঙ্গে আমাদের ট্রেড রিলেশনটা খুব বড়, এবং ট্রেড গ্যাপ যে জায়গাটা, প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, উনি ক্ষমতায় আসার পরে উনি কিন্তু ডিল জিনিসটা খুব গুরুত্বপূর্ণ করে দেখেন। ওনার পলিসির জায়গাটা বিজনেস, সেই জায়গায় ওনার পলিসি হচ্ছে আমি শুধুমাত্র ছাড় দিয়ে যাব পৃথিবীর বিভিন্ন দেশকে, তারা আমার কাছ থেকে কিনবে না বা আমাকে দিবে না। এটা এই ট্রেড গ্যাপটা কমানোর জন্য নানান ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে। সুবিধার বিষয় বা ইতিবাচক বিষয় হচ্ছে এই বিষয়গুলি নিয়ে বাংলাদেশ মোটামুটি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারে আসার পরই এগুলি নিয়ে নানান ধরনের নীতিগত যে সমস্ত কাজ করা দরকার, ইউএসের সঙ্গে যে ধরনের নেগোসিয়েশনগুলি, যে ধরনের ডিসকাশনগুলি শুরু করা দরকার, সেটা খুব আর্লি স্টেজে শুরু করতে সক্ষম হয়েছে। এর ফলে আমরা আশা করি ইউএসের সঙ্গে অন্তত ট্রেডের এই জায়গাটা নিকট ভবিষ্যতে যে ধরনের ফ্যাসিলিটিস পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ একটা সুবিধাজনক অবস্থায় থাকবে। নিশ্চয়ই আলোচনা আমরা করব। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে যদি আসতে চাই, সেটি হচ্ছে ইউএসের সাথে বাণিজ্যের বিষয়টি, সেটি আমরা আমাদের পক্ষে যাতে যায় তার জন্য হচ্ছে আলোচনা চালিয়ে যাব। আপনার দৃষ্টিতে এই বৈঠকটির আসলে কিভাবে আপনি দেখছেন, আপনার কাছেও জানতে চাই। এবং এই বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যখন অনেক বেশি হচ্ছে ট্যারিফের চার্জ ধরছে, সেটি এই সরকারের জন্য আরও কমিয়ে আনার ক্ষেত্রে কি ধরনের আসলে লড়াই করতে হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সমালোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কটা বরাবরই ভালোই ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি মানে যে রপ্তানি করতো যে কাপড়,
সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই, এবং সেটা আমাদের সবচেয়ে বড় আপনার রেমিটেন্সের একটা ক্ষেত্র। সেই ক্ষেত্র ধরে আমরা ভালোই ছিলাম, কিন্তু গত সরকারে ইন্টারিম গভর্নমেন্টের সময় হঠাৎ করে ট্যারিফ যেভাবে বাড়িয়েছে তারা, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য শুধু না, সমস্ত বিশ্বের অনেক দেশেরই কাছেই তারা বাড়িয়েছে। পরবর্তীতে বাংলাদেশে কিছুটা কমিয়েছে, কিন্তু এটা আমাদের জন্য অনেক মরার উপর খাড়ার ঘা। একে তো যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে একটা প্রতিক্রিয়া বাংলাদেশে সিরিয়াস ভাবে প্রভাব ফেলবে, কারণ বাংলাদেশের আমাদের ভাই বোনেরা মিডল ইস্ট থেকে শুরু করে অনেক দেশেই অড জব করে, এবং আমাদের রেমিটেন্সের সেই মূল উদ্যোক্তা তারা। সেই রেমিটেন্স আমাদের টান পড়বে, এবং যারা বাংলাদেশে ছুটি ছাটা এসেছে তারা যেতে পারছে না, যারা ওখানে আছে তারা অনিরাপদ ভাবে জীবনযাপন কাটাচ্ছে, অনেকেই মৃত্যু বরণ করেছে, অনেকে আহত হয়েছে। সেটার মধ্যে দিয়ে একটা তো আছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রের এই যে আশা, মার্কিন রাষ্ট্র সহকারী পররাষ্ট্রমন্ত্রী তার সাথে যে কথা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাদের ডক্টর মঈন খান উনি প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল। আমরা আশা করছি আমাদের সম্পর্ক আরো ভালো হবে ব্যবসায়িকভাবে, এবং আমরা এটা আশা করছি, এটা আমি আমার জায়গা থেকে বলছি, যে ট্যারিফ আমাদের আরো কমবে হয়তো বা খুব তাড়াতাড়ি। সেটা কারণ গত সরকার যেটা ছিল সেটা অনির্বাচিত সরকার ছিলেন এবং নির্দলীয় সরকার ছিলেন। এখন গণতন্ত্রের ধারা প্রবাহিত হচ্ছে। এখন যে সরকার, সেই সরকারের সাথে শুধুমাত্র যুক্তরাষ্ট্র না, অন্যান্য দেশও সম্পর্ক তৈরিতে তারা অগ্রসর আমি মনে করি। এবং আমাদের সামনের দিনগুলো দুই দেশের ব্যবসা বাণিজ্য সুন্দর থেকে সুন্দরতম হবে, এটা আমার ধারণা, এবং আমরা সেই বিশ্বাসে সামনের দিকে এগোচ্ছি। অবশ্যই অবশ্যই। একই সাথে ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী, আপনারা বলছেন যে আপনাদের প্রতিনিধিদের সাথেও আজকে পল কাপুরের বৈঠক হয়েছে, এবং আপনারা বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে আগের সরকারের, সেই বিষয়গুলো আপনারা পর্যালোচনা করবেন। এখন কেন এই প্রসঙ্গটা আসছে? যখন চুক্তিটা হয়েছে তখন কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনারা তখন সামনে নিয়ে আসেন নাই? ধন্যবাদ। ধন্যবাদ একাত্তরকে, আমার সহ আলোচক এবং ইয়াতে আছেন যিনি আপনার সাথে যিনি আছেন ফয়েজ আহমেদ ভাই, তাকে শুভেচ্ছা। আসলে ওই সময় যখন ট্রাম্প এই চুক্তির কথাগুলো বলছিলেন, তখন কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ লিড করছে, এবং এই দায়িত্বটা তখন ইন্টারিম গভর্নমেন্টের উপর অবশ্যই বর্তিত হয়েছে। এবং ওই সময় যদি তারা চুক্তিটা প্রসিড করতে ব্যর্থ হতো, আমি মনে করি তাহলে কিন্তু বাংলাদেশ এখন ডিফারেন্ট একটা চিত্র দেখতো ট্রাম্পের এই ইস্যুটা নিয়ে। কারণ ট্রাম্প কিন্তু শুধু বাংলাদেশকে না, বাংলাদেশের বাইরেও সারা বিশ্বের আরো অনেকগুলো দেশের উপর এই ফোর্সফুল ট্যারিফটা কিন্তু চেপে দিয়েছিলেন। শুধু তাই না, এবং অনেককে বাধ্য করেছেন এবং বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেছেন। ফর্চুনেটলি হোক, আমরা কিন্তু তাদের সাথে ফাইনালি একটা ডিলে পৌঁছেছি, যদিও বা ডিলটা ওপেন আছে। কারণ এই যে নির্বাচিত গভর্নমেন্ট যেটা আসছে, যেমন এই যে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু প্রায় 200 এর মতো অর্ডিন্যান্স, আইন, বিভিন্ন কিছু রেখে গেছেন, যেগুলো কিন্তু এই যে নির্বাচিত সরকার তারা কিন্তু চাইলে সংসদে ডিসকাস করে সংসদে এটা পাস করতে পারে। আর যদি সেটাগুলো অ্যাকসেপ্ট না করে, ডিসকাস না করে, পাস না করে, তাহলে কিন্তু সেগুলো সেখানে মাঠে মারা যাবে। এই ক্ষেত্রে এই যে প্রেজেন্ট গভর্নমেন্ট বা বিরোধী দল, সরকারি দল মিলে এরা এটা যদি সংসদে ডিসকাস করে, যে আমরা এটাকে বলছি কিছু লুকিয়ে রেখেছে, কিছু চাপিয়ে রেখেছে, অথবা মানুষের সাথে গ্যামলিং করেছে আগের অন্তর্বর্তী সরকার, এগুলো সেখানে সংসদে আলোচনা করার সুযোগ আছে। তারপরেও বাংলাদেশের জন্য এবং সারা বিশ্বের জন্য সুখবর হচ্ছে, মার্কিন সুপ্রিম কোর্ট কিন্তু ট্রাম্পের এই ট্যারিফ ইম্পোজ করেছে, সেটাকে কিন্তু দিন শেষে কিন্তু বাতিল করে দিয়েছে। এবং যার কারণে বাতিল করে দেওয়ার পরে ট্রাম্পের প্রশাসন কিন্তু নতুন করে আর কিছু ঘোষণা দেয়নি, অর্থাৎ আগেরটা বহাল আছে কিনা সেই বিষয়টা নতুন করে 10% তারা আবার ট্যারিফ আরোপ করেছে উনি নিজ ক্ষমতা বলে।